দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আওয়ামী লীগ বনাম সাধারণ ছাত্র জনতার দৃষ্টিভঙ্গিতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় নিয়ে ধারণা দিতে চাই। সেটি হচ্ছে দ্বৈত দর্শন। দ্বৈত বলতে সাধারণত আমরা দুই বুঝাই এবং দর্শন হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো দ্বৈত দর্শন মূলত হচ্ছে ভিন্নমুখী মতামতের মাধ্যমে একটি বিষয়কে তুলে ধরা। আমাদের এই অনুষ্ঠানের এটিই লক্ষ্য থাকবে যে একটা বিষয় সম্পর্কে, সেটি সামাজিক হতে পারে, সেটি রাজনৈতিক হতে পারে, বা অন্য যে কোনো বিষয় সম্পর্কে মানুষের যে বিভিন্ন রকমের দৃষ্টিভঙ্গি রয়েছে, বিভিন্ন রকমের যে মতামত রয়েছে, সেটিকে আপনাদের সামনে তুলে ধরা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। এই যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানটিকে কিন্তু আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে বা আওয়ামী লীগ সমর্থিত যারা রয়েছেন বা যারা সমর্থক রয়েছেন তারা একরকমভাবে দেখছেন, আবার যারা সাধারণ ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু এই গণ অভ্যুত্থানটিকে অন্যরকমভাবে দেখছেন। তো শুরুতেই আমরা দেখি যে আসলে আওয়ামী লীগ সমর্থিত যারা রয়েছেন তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানটিকে তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে দেখছেন। নিউ ইয়র্ক বাংলা লাইফ নামের একটি অনলাইন ভিত্তিক গণমাধ্যমে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন তিনি সেখানে বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলেন যে 15ই জুলাই যেটি এবং যেদিন থেকেই মূলত এই যে ছাত্র জনতার যে কোটা বিরোধী যে আন্দোলন যেটি ছিল আর কি সেটি গতি বাড়তে থাকে। সেদিনের ঘটনা তিনি বর্ণনা করছেন যে সেদিন সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী যে আন্দোলনের যে সমাবেশ ছিল সেটি বিকাল 3টা পর্যন্ত ছিল, তবে তারা সেটি বর্ধিত করে 3:30 পর্যন্ত নিয়ে যায় এবং তার পরবর্তী সময়ে তিনি বলেন যে এই সময়ে বিজয় 71 হলের দিকে দেশীয় অস্ত্র নিয়ে কিছু শিক্ষার্থী যায়, সেখানে হামলা ভাঙচুর করে এবং তার পরবর্তীতেই সেখানে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে বিভিন্ন শিক্ষার্থীরা আহত হন। এরপরে তারা আরেকটি যে বিষয় সেটি তিনি বলেন যে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন জায়গা থেকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই দায়টি আ ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের উপর চাপানোর চেষ্টা করা হয় এবং তাদের উপর সেই দায় চাপিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেন। এছাড়াও তিনি বলেন যে এখানে বিভিন্ন ধরনের আ বিদেশি ষড়যন্ত্র ছিল, অর্থাৎ এই যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের পিছে বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ছিল এবং এই একই বিষয় অভিমত টক নামক একটি টক শোতে তৎকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তিনিও এই একই ধরনের বিষয়গুলো বলেছেন। তিনি বলেছেন যে এই যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান বা যেটি হয়েছে বা যে আন্দোলনগুলো হয়েছে সেই জায়গাটায় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ছিল এবং এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই 5ই আগস্ট এর যে ঘটনা, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার যে বিষয় সেটি ঘটে। এছাড়াও তিনি বলেন যে তাদের অর্থাৎ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে সেখানে হত্যা করা হয় এবং তিনি সেখানে উল্লেখ করেন যে কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে 5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টের পরবর্তী সময়ে হত্যা করা হয়েছে। এছাড়াও তিনি সেখানে বারবার একটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে বিদেশি কোনো এক গণমাধ্যমে তিনি নাকি দেখেছেন যে বাংলাদেশের সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 2000-এর অধিক পুলিশকে হত্যা করা হয়েছে এবং এই বিষয়টাই কিন্তু তিনি বারবার সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি আরো বলেছেন যে আসলে পুলিশ আত্মরক্ষার জন্যই মূলত যে গুলি চালিয়েছিল এই আ এই এই যে ছাত্রদের যে আন্দোলন ছিল সেখানে বা যারা আক্রমণ করেছে তাদের উপরে। এছাড়াও তিনি বলেন যে তৎকালীন সরকার নাকি জুলাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন যে সকল শিক্ষার্থী আ
সেই সময় মারা গিয়েছিলেন, তারা কেন মারা গিয়েছেন সেই বিষয়ে বা এই আন্দোলনে বিভিন্ন অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। হাসান মাহমুদ বা সাদ্দাম হোসেন ছাড়াও আওয়ামী লীগ সমর্থিত যারা রয়েছেন বা যেসব নেতাকর্মী যারা রয়েছেন তারা এই গত ৩ মাসে বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দিয়েছেন বা যে স্ট্যাটাসগুলো তারা ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দিয়েছেন, সেখানে যে বিষয়টি স্পষ্ট হয়েছে সেটি হচ্ছে যে এই যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে এবং এই কাজটি কারা করেছে? এই কাজটি করেছে যারা হচ্ছে বিরোধী এই দলে ছিল তারা। অর্থাৎ তারা সেখানে কিন্তু খুব জোরালোভাবে তারা সেখানে জামাত, বিএনপি সহ আরো যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তাদের উপরে কিন্তু এই দায়টা চাপানোর চেষ্টা করেছেন এবং বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কথা তারা উল্লেখ করেছেন। এবার এই জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানটিকে আমরা ছাত্র জনতার দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখার চেষ্টা করি, তাহলে শুরুতে এই যে গণঅভ্যুত্থানের শুরুতে এটি মূলত ছিল একটি কোটা বিরোধী আন্দোলন সরকারি চাকরিতে, যেখানে 1971 সালে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের পরিবারের সেই শহীদ পরিবারের নাতি-নাতনিদের সরকারি চাকরিতে কোটার যে একটা ব্যবস্থা ছিল এবং অনেক পরিমাণে একটা সংখ্যা তাদেরকে দেওয়া হয়েছিল সুবিধা হিসেবে। তো সেটি নিয়ে মূলত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল এবং তারপর পরবর্তীতে আমরা দেখতে পাই যে আসলে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দেয় তাদের ছাত্র সংগঠনের দিকে, অর্থাৎ বর্তমানে যে নিষিদ্ধ যে ছাত্র সংগঠনটি আছে ছাত্রলীগ, তাদের উদ্দেশ্য করে। এবং তার পরিবর্তে এই নিষিদ্ধ ছাত্র সংগঠন সেই সময় কিন্তু সাধারণ শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে হামলা চালিয়েছে, বিভিন্ন ছাত্রদেরকে হত্যা করেছে এবং কি তারা পুলিশের সঙ্গে সেই সময় মিলে তারা শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এবং পুলিশ বা সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছিলেন, সদস্য যারা রয়েছিলেন, তারা কিন্তু এক প্রকারের এই সকল যে রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ ছিলেন আওয়ামী লীগের, তাদের আদেশক্রমে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের বা ছাত্র জনতার উপরে তারা কিন্তু হামলা চালিয়েছে। এবং এই যে এই হামলাটা আমরা দেখতে পেয়েছি যে আসলে 15 তারিখে যখন আসলে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, তারপরে 16 তারিখে আন্দোলন হয়, 17 তারিখ আন্দোলনটি বন্ধ ছিল। এরপরে 18 তারিখে যে বড় ধরনের একটি আন্দোলন হয়, যেখানে তারপরে কিন্তু তৎকালীন সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। এরপরে যখন আবার ইন্টারনেট স্বাভাবিকভাবে আসে এবং এই যে কয়েকদিন আসলে ইন্টারনেট বন্ধ ছিল, সাধারণ ছাত্র জনতার তথ্য অনুযায়ী সেটি হচ্ছে যে এই কয়েকটা দিন কিন্তু আওয়ামী লীগ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন জনকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে, তাদেরকে অত্যাচার করেছে এবং এই সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে। এরপরে যখন ইন্টারনেট স্বাভাবিকভাবে আসে তখন তাদের যে দমন পীড়ন সেটি কিন্তু অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় এবং এক পর্যায়ে যখন সারা বাংলাদেশে যেমন ঢাকার বিভিন্ন স্থান, উত্তরা বিএনএস, মিরপুর 10 নম্বর, মোহাম্মদপুর, এছাড়া হচ্ছে শাহবাগের এলাকাগুলোতে যখন অধিক হারে যখন আসলে ছাত্র নিহত হতে থাকেন, এছাড়াও সাধারণ জনতা যখন আসলে এই আন্দোলনে যোগ দেন তারাও নিহত হন, তখন কিন্তু আসলে এই যে এই আন্দোলনটা কিন্তু অসহযোগ আন্দোলনের দিকে এগিয়ে যায় এবং সেটি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে এক দফায় চলে আসে এবং সেই এক দফাটি ছিল যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং স্বৈরাচারের পদত্যাগ। এরপরেই কিন্তু সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং মানুষ সেই এক দফায় যখন আসে তখন কিন্তু 5 আগস্টের আমরা দেখেছি যে আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে তিনি হচ্ছে ভারতে গিয়ে আশ্রয় নেন। তো এটা হচ্ছে মূলত সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিতে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান। অর্থাৎ এবার যদি আমরা এই যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এটিকে যদি আওয়ামী লীগ এবং সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি দুইটাকে যদি সংমিশ্রণ করি তাহলে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় এখানে আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে যে এই যে অভ্যুত্থান যেটি হয়েছে তারা কিন্তু এবং বিভিন্ন তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে যে তারা কিন্তু কোনোভাবেই এই যে অভ্যুত্থান হয়েছে তারা কিন্তু এই অভ্যুত্থানটিকে মানতে পারছে না। এবং দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে তারা যেটি তাদের বক্তব্যগুলোতে বলেছেন যে আসলে
তাদের রাষ্ট্র পরিচালনায় কিছু ভুল ছিল সেই সময় এবং তারা সেই ভুলটাকে স্বীকার করছে। কিন্তু এই জুলাই আগস্টে তারা যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার দায় কিন্তু এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বীকার করেননি। এবং তারা আরেকটা বিষয় যেটাকে খুব জোরালোভাবে তারা সামনে আনার চেষ্টা করছে সেটা হচ্ছে হাসান মাহমুদ দের বক্তব্য থেকে যেটি এসেছে সেটি হচ্ছে যে যারা এই ২৪-এর আন্দোলন করেছে বা এই আন্দোলনে যারা যারা হচ্ছে এই যে অভ্যুত্থান যারা আসলে ঘটিয়েছে তাদেরকে তিনি উদ্দেশ্য করে যেটি বলেছেন যে তারা আসলে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়ে তারা কাজটি করেছেন। তারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, তারা ৭১ মুক্তিযুদ্ধের বিরোধী এবং তারা খুব জোরালোভাবে কিন্তু ৭১ এবং ২৪-কে খুবই সাংঘর্ষিকভাবে কিন্তু তারা মিডিয়াগুলোতে তুলে ধরার চেষ্টা করছে। আমি আবারও বলছি, এই যে ৭১ এবং এই যে ২৪, এই দুইটা বিষয়কে কিন্তু তারা সাংঘর্ষিকভাবে তুলে ধরার চেষ্টা করছে। আমরা আওয়ামী লীগের তৎকালীন সময়ে দেখেছি যে তারা কিন্তু এই ৭১-এর মুক্তিযুদ্ধকে পুঁজি করেই গত ১৫-১৬ বছর কিন্তু একটা রেজিম গঠন করেছিল এবং যার মাধ্যমে কিন্তু সাধারণ মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। এই বিষয়টাকে কিন্তু তারা আবারও পুঁজি করছে। অর্থাৎ যারা ২৪-এর এই যে গণঅভ্যুত্থানের যে চেতনা, এই চেতনাকে যারা ধারণ করে তারা ৭১-এর মুক্তিযুদ্ধ বিরোধী, তারা রাজাকার। তারা কিন্তু বারবার এই বিষয়টি বলার চেষ্টা করছে এবং তারা সেই ৭১-এ তাদের যে দলে যে অবদান ছিল সেই অবদানটিকে তারা বারবার তুলে ধরে এটাই বলার চেষ্টা করছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই নাকি হয়েছে তাদের কারণে, তাদের দলের কারণে, তাদের নেতাকর্মীদের গুরুত্বের কারণে। এবং এটি বলেই কিন্তু তারা এই যে গণহত্যা যেটি চালিয়েছে জুলাই আগস্টে সেটিকে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এরপরে আরেকটা বিষয় যেটা এসেছে তাদের বক্তব্যে যে তারা যেটি বলেছে সেটি হচ্ছে যে বর্তমান সময়ে যারা সংখ্যালঘু যারা আছে তাদের উপরে নাকি বাংলাদেশে অধিকারে অত্যাচার হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অধিকারে অত্যাচার হচ্ছে, প্রায় লক্ষাধিক হচ্ছে ছাত্র যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের, তাদের নাকি ছাত্রত্ব বাতিল করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সুস্পষ্টভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এটি বলেছেন যে লক্ষাধিক যারা হচ্ছে এই নিষিদ্ধ সংগঠন যারা এই ছাত্রলীগের সাথে যুক্ত রয়েছেন তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। আমার এই আলোচনার মূল আলোচ্য বিষয় এটাই ছিল যে আসলে এই যে গণ অভ্যুত্থান যেটি হয়েছে সেটিকে আওয়ামী লীগ সহ তাদেরকে যারা সমর্থন করে তারা শুরু থেকেই কিন্তু অস্বীকার করে আসছে এবং এই অভ্যুত্থানে তারা যে একটা গণহত্যা চালিয়েছে তারা সেটিকে অস্বীকার করে আসছে এবং যারা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তাদের উপরে কিছুটা দায় চাপানোর চেষ্টা করছে বা তারা বলছে যে আসলে ষড়যন্ত্র করেই আসলে তাদেরকে ক্ষমতাচ্যুত করানো হয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার গঠন যারা করেছে তারা এই ছাত্রদেরকে পুঁজি করে তারা এই হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে। এখন আমরা কিন্তু তাদের এই বক্তব্যগুলো থেকে খুব স্পষ্টভাবেই বুঝতে পারি যে আসলে কোনোভাবে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে আসলে কি ঘটবে। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন যে এই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত তারা যে গণহত্যা চালিয়েছে সেটি স্বীকার করলো না এবং স্বীকার না করে তারা যে তাদের যে দায় সেই দায়টা এখন পর্যন্ত স্বীকার করলো না এবং ক্ষমা ছিল না, এই বিষয়ে আসলে আপনাদের কি মতামত সেটি কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।